বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। দর্শক, এটি নিউজের তারকার্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদাত রিফাত। আজকে আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। দীর্ঘ 8 বছর পর তিনি দেশে ফিরেছেন, আবারও গান নিয়ে ফিরবেন সঙ্গীতাঙ্গনে। আজকে আমরা তার সাথে কথা বলবো, জানবার চেষ্টা করব তার প্রবাস জীবন নিয়ে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, শান্তিতে আছি। নতুন স্বাধীন বাংলাদেশে ভীষণ ভালো লাগছে। সেই ভালো লাগার অনুভূতিটাই এখনো কাটছে না, ঘোরটা এখনো কাটছে না। দেশে আসার পর কি নিয়ে ব্যস্ততা আছে? পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবার সঙ্গে দেখা। কিন্তু এখনও আমি সত্যিকার অর্থে কারোর সাথে দেখা করতে পারিনি। আসার পরে আমার একটু জাস্ট হালকা ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডাটা লাগলে ইটস ভেরি কন্টেজিয়াস। আই ডোন্ট ওয়ান্ট টু এনিওয়ান যে কেউ অ্যাটাক হোক এখানে। আচ্ছা, দীর্ঘ 8 বছর বিদেশে ছিলেন, সেখানকার ব্যস্ততা নিয়ে একটু জানতে চাইবো। কেমন কেটেছে সেখানকার জীবন, কিভাবে সময় পার করতেন? বিদেশে যেমন সত্যিকার অর্থে মানে কোনো প্রতিবন্ধকতা ছিল না, কাজ করতে পেরেছি কোনগুলো, শুধু রেকর্ডিং ছাড়া বাদ বাকিগুলো আমি কনসার্ট করেছি। আমার চর্চাটাকে আমি টিকিয়ে রেখেছি। আমি পড়াশোনা করেছি, মিউজিকের উপরে ডিগ্রি করেছি, তারপরে বড় বড় কনসার্ট করেছি। এবং সেখান থেকেও যেমন বন্যার্তদের সাহায্যে যেসব কনসার্ট হয় সেগুলো আমি করেছি। তারপরে দেশের যেমন উৎসবগুলো ছিল, প্রতিটি মৌসুমের যে উৎসবগুলো হয়, পয়লা বৈশাখ থেকে শুরু করে সব বড় বড় কনসার্ট, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 7ই নভেম্বর, এইগুলো অনুষ্ঠানগুলো আমি করে গেছি। পাশাপাশি আমি রাজনীতির কাজ করেছি। আমার ওখানে যথেষ্ট কর্মী রয়েছেন, বিদেশে নেতাকর্মী রয়েছেন। নেতাকর্মীদের সঙ্গে একসাথে প্রোগ্রাম করেছি, ডেমনস্ট্রেশন করেছি, প্রসেশন করেছি, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, রাস্তায়, টাইমস স্কোয়ারে, এবং ওখানেও আমাদের মিডিয়া রয়েছে। আমার মনে হয় এটিএন নিউজ দেখছি আমি, ওখানেও এটিএন নিউজ রয়েছে। তারাও খুব অত্যন্ত সহযোগী, খুব ভালো কাজ করে। তো আবার নানানভাবে আমি ব্যস্ত ছিলাম আর কি ওখানে। আমি সেখানে একটা ইনস্টিটিউটও করেছি, বাট আমি এখনও সেটা ভালো করে কাজ শুরু করে দিইনি, বাট কমপ্লিট হয়ে গেছে জিনিসটা। ইনশাল্লাহ ফিউচারে গিয়ে ওটা হবে আর কি। আপা, আপনি গানের মানুষ, প্রবাস জীবনে আসলে কি কখনো মনে হয়নি যে আমি নতুন গান দর্শকদের জন্য উপহার দিব? এখানে তো দর্শকরা সবসময় আমাদের আগ্রহে থাকে যে বেবী নাজনীন আবার গাইবেন, আবার গান শোনাবেন। এই 8 বছরে অনেক দর্শকের কিন্তু এই একটা যে শূন্যতা রয়ে গেছে যে বেবী নাজনীন নতুন কোনো গান দেয়। কখনো কি ইচ্ছে করেনি যে দর্শকদের জন্য গান দিব ওখান থেকে? নিশ্চয়ই, এটা তো মনের ক্ষুধা। যারা গান ভালোবাসে এটা তো তাদের মনের ক্ষুধা যে আমি নতুন গান পাবো একটা আমার প্রিয় শিল্পীর কাছ থেকে। এবং আমারও সে কষ্ট যে আমার ভক্তদেরকে আমি একটি নতুন গান উপহার দেব। সেই গানগুলো রেডি করা আছে, এখন আস্তে ধীরে রেকর্ডিং করে আমি সেই গানগুলো উপহার দেব ইনশাল্লাহ। দেশের আপনার অনেক সহকর্মীরা ছিলেন যারা একসময় আপনার সাথে গান করেছেন, তারা আসলে তাদের সাথে কেমন যোগাযোগ ছিল, তারা কি বলতেন? তাদের মধ্যেও কিন্তু একটা আক্ষেপ রয়েছে। আমি মনে করি যে সেই শিল্পীরাও যারা বঞ্চিত হয়েছে এই সরকারের সময়ে, যা দেশের যে ক্রাইসিস ছিল 16 বছরে, তারা যদি সেই ক্রাইসিসে পড়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। আর আমিও চেষ্টা করেছি যে তাদের খবরাখবর রাখতে, সবসময় আলোচনা করতে, যে কোনো ধরনের আমার পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা যদি তাদের প্রয়োজন হয়, আমি ডেফিনেটলি সেখানে আই এম ভেরি মাচ ডাউন দেয়ার, আই এম ভেরি মাচ lenient about that. দেশে আসলেন, গান নিয়ে কি ধরনের পরিকল্পনা, কিভাবে আগাবেন রাজনীতির পাশাপাশি? গানটার অ্যাকচুয়ালি এটা তো এখন যে নতুন টেকনোলজির যুগ, নতুন
যত টেকনোলজি যতই ডেভেলপড হোক না কেন, বাট এটা হচ্ছে মিউজিক, সঙ্গীত হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটা আপনাকে অর্জন করতে হবে, ভালো করে গাইতে হবে, গাওয়ার জন্য তৈরি হতে হবে আগে। শুধু গেয়ে ফেললেই হয়ে গেল না, প্রকৃত গাওয়ার জন্য প্রপারলি তো আপনাকে আগে লার্ন করতে হবে, শিখতে হবে, ভোকাল তৈরি করতে হবে, স্ট্রেংথ তৈরি করতে হবে। ইউ হ্যাভ টু নো ফার্স্ট, দেন কমপ্লিটলি একটা পারফর্মার হিসেবে দাঁড়াতে পারবেন স্টেজে। একটা স্টেজে গিয়ে দাঁড়িয়ে গান গেয়ে ফেলাটাই একজন সব কিছু নয়, বা সেটাকে ইটস নট দ্যাট কাউন্টেবল। একবার গান শুনিয়ে হয়তো আমার বাহাবা লাগতে পারে, বাট কিন্তু এটাকে কন্টিনিউ করতে গেলে ইউ হ্যাভ টু বি কমপ্লিট ইন টু দ্যাট। জীবনের লম্বা সময় পরও বেবি নাজনীন এত সুন্দর, এই রূপের রহস্যটা আসলে কি? আমি সুন্দর নাকি? সত্যি দর্শকরা কিন্তু দেখে প্রথম দিন আমার মা সবসময়, মাকে বলতাম, মা আমি তো কালো, হ্যাঁ আমার চেহারা কি ভালো না, কালো আমি, আমাকে এই জন্য ভালো করে আগে আমাকে গুণবতী হতে হবে, যেহেতু আমার চেহারা বেশি সুন্দর না, ফর্সা না, হ্যাঁ তো আমাকে গুণবতী হতে হবে। তো আমার মা বলতো যে তোমার চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ নাই। তা সেই দিন আমার বুক ভরে গেছে যে আমার মা বলেছে আমি অনেক সুন্দরী, একটা কনফিডেন্স চলে আসছে। সো কালার ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ফ্যাক্টর, হোয়াট ইউ আর দ্যাটস ম্যাটার। দর্শকরা সেই বিষয়টি বলে যে আসলে সৌন্দর্যের সংজ্ঞা কিন্তু আসলে রং দিয়ে হয় না। বেবি নাজনীনের ক্ষেত্রে আসলে সেটি যদি আরো একটু খোলাসা করে বলে। আমার মনে হয় যে আমার বেলায় সেটা খাটে না, যে রং এবং সৌন্দর্য এটা অ্যাকচুয়ালি মানুষের ইনার বিউটি, ভেতর থেকে তার কত গভীরতা আছে, কত সুন্দর করে সে সাবলীলভাবে কত সুন্দর করে এক্সপ্লেন করতে পারে, তা গাইতে পারে। মানে এটা একটা সামাজিক অবস্থানে থেকে সমাজের সকলের সাথে, সকলের স্তরের মানুষের সাথে তার কথা বলা, হাসি মুখে কথা বলা, মিষ্টি করে কথা বলা, অ্যান্ড ইউ হ্যাভ টু মানে নলেজেবল হতে হবে। আমি মনে করি যে একটা জায়গায় থাকলে মানুষ তাকে দেখে, মানুষ তাকে আইডল মনে করে। তো সেক্ষেত্রে আমি কতটুকু সেটা আমি জানি না, আমার দর্শকরা আরও ভালো বলতে পারে। আমার কাছে ওটার ব্যাখ্যাটা ওরকম যে একটা আর্টিস্ট, ভালো আর্টিস্ট যেমন হবে তেমন ভালো মন মানসিকতা থাকতে হবে, সততা থাকতে হবে। আমি মনে করি যে এটা একটা বিশাল একটা ইমানের ব্যাপার আছে এখানে, আর প্রকৃত চর্চার ব্যাপার আছে। তো সেই জন্য গভীরতা কতটুকু নলেজ ডিপেন্ড করে। তো আমি মনে করি যে পূর্ণাঙ্গ হতে হলে ইউ হ্যাভ টু আর্ন আ লট, অনেক নলেজ আর্ন করতে হবে এবং প্রচুর চর্চা থাকতে হবে, যে আপনি যাতে সাবলীলভাবে যে কোনো মানে সিকোয়েন্সে, যে কোনো জায়গায়, যে কোনো গানের ভিডিওতে আপনার সঠিক প্রেজেন্টেশন দিতে পারেন। নিজেকে মানিয়ে নেওয়ার বিষয়টি বলছিলেন। হ্যাঁ। আচ্ছা আপা, আপনি গায়কের পাশাপাশি রাজনীতিবিদ, রাজনীতি তো থাকবেই, এর পাশাপাশি গানও থাকবে, এই দুইটাকে সমন্বয় করে আসলে কিভাবে পরিকল্পনা করছেন এখন? 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সমন্বয় করতে হবে, মানে কি করে করব সেই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু আমার দুটো ক্যারিয়ারই আমার চলবে এবং আমি চালিয়ে যাব, মানে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। বাট আই এম ভেরি মাচ সিনসিয়ার অ্যান্ড ভেরি মাচ লিনিয়েন্ট অন দ্যাট, ডাউন দেয়ার টু ডু দ্যাট রিয়েল প্র্যাকটিস অ্যান্ড রিয়েল ওয়ার্ক। দেশের একটি পট পরিবর্তন হয়েছে, পরবর্তী সময়ে একটি সরকার আসলো, অন্তর্বর্তী সরকার। এই সরকার কাছে কি প্রত্যাশা করেন এবং আপনার কি চাওয়া আছে তাদের কাছে? অন্তর্বর্তী সরকার তারা যেই মুহূর্তে এসছেন, আমি মনে করি যে তারা নিজেরাও অনেক চেষ্টা করছেন, আমাদেরও আমরাও আশাবাদী যে দেশের মানুষ ভালো কিছু পাবে, আমার বিশ্বাস। আচ্ছা, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, সেই জায়গা থেকে আসলে শেখ হাসিনা সরকার নিয়ে কি বলবেন? তার যে দীর্ঘ সময় আপনার দেশে না থাকার বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে, তারা আসলে জানতে চান বেবি নাজনীন কেন আসতে পারেননি, সেই জায়গাটা যদি একটু খোলাসা করে বলতেন। ও আচ্ছা, কোনটা বলবো? যেমন দেশে আসতে না পারার পেছনে আসলে একটা ধোঁয়াশা, সাধারণ মানুষ জানতে চায় আচ্ছা কি হয়েছিল। হ্যাঁ,
আমার মনে হয় বিভিন্ন সময় আপনারা বিভিন্ন পত্রপত্রিকা তখন ওগুলো এনেছেন, কারণ আমি বহুবার হ্যারাস হয়েছি গভর্নমেন্ট, এই সরকারের রেজিম গভর্নমেন্টের হাত দিয়ে অনেকবার আমাকে হ্যারাস করা হয়েছে, আমাকে ফাইন্যান্সিয়ালি ব্রোক করে দেওয়া হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে, আমাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে, আমার অনুষ্ঠানের নেওয়া পারিশ্রমিক সেটাকে ফেরত দিতে হয়েছে। মানে আমি কোথাও কাজ করার মতন অবস্থা আমার ছিল না, এবং আমি ব্ল্যাকলিস্টেড ছিলাম। আমি কোনো মাধ্যমে, আপনারা আজকে এসছেন, কিন্তু তখন আমি আপনাদের কাছে যাওয়ার অনুমতি আমার ছিল না, তো কোনো গণমাধ্যমেও আমি যেতে পারি নাই। কেউ আমার অনুষ্ঠান করেনি, অনুষ্ঠান করতে ভয় পেয়েছে, বলছে কেন, যে আমি যখন জিজ্ঞেস করতাম যে কেন ভাই আমি গাইতে, বলে না ওপরের নির্দেশ। ওপরটা কি আমি সেটাই জানতাম না। ওপরের নির্দেশ বলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। তো ওপরটা কি, এটা ওটাই তো মনে হচ্ছে বড় প্রতিবন্ধকতার জায়গা, রাইট? যে বিশাল একটি কষ্টের কথা বলছিলেন, যে আসলে এই যে সময়টা, সেটি আসলে কোনো তারকার জন্য ঠিক কাম্য কিনা, যে এখনো অনেক তারকার সাথে এই ধরনের রাজনীতিতে আসা নিয়ে বা রাজনৈতিক ভেদাভেদ নিয়ে আসলে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। এই জিনিসগুলো আসলে আপনার জায়গা থেকে, আপনি তো সেগুলো একদম খুব বলছিলেন যেমনটি খুব কাছে থেকেই আমি দেখেছি। একজন ভালো শিল্পী, তার কাজ কি? তার কাজ ভালো ভালো কাজ করা, বা ভালো গান গাইবে, বা নাটকের শিল্পী হলে ভালো নাটক করবে, মঞ্চ করবে, টেলিভিশনে করবে, ফিল্মে আর্টিস্ট হলে সে ফিল্মে কাজ। আমার কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যে কাজ করে, সেই ইন্ডাস্ট্রিতে তো এসেছে তার গুণের জন্য, তার সেই যোগ্যতার জন্য। এখন রাষ্ট্র এবং সরকার যদি সেটাকে ঠিকভাবে নির্ধারণ করতে না পারে যে এই আর্টিস্টের স্ট্যাটাস কি, এই আর্টিস্টটা কোন লেভেলের আর্টিস্ট, আমি একে দিয়ে কী করতে পারবো, সেটুকু ওকে ভাবতে হবে। যে আমার দেশের ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছে, আমার দেশের সংস্কৃতি যারা ধারণ করছে, আমার দেশের সংস্কৃতিকে যারা এক্সপ্লোর করছে, রিপ্রেজেন্ট করছে, তাই এটা কিন্তু একটি বিশাল দায়িত্ব, বিশাল জায়গা। সেখান থেকে নিয়ন্ত্রণ করা এটা একটি অনেক বিশাল ব্যাপার। তো এটা কিছুটা দায়িত্ব সরকারের থাকে, আবার কিছুটা হচ্ছে আর্টিস্টের উপরেও নির্ভর করছে যে সে কিভাবে তাকে নিজেকে রিপ্রেজেন্ট করবে। আমি যেরকম ব্ল্যাকলিস্টেড হয়েছি, আমি যেটা আহত হয়েছি একজন শিল্পী হিসেবে, এটা আমার কাম্য নয়। কারণ মিউজিকের কোনো বাউন্ডারি নেই, সংস্কৃতির যে বাউন্ডারিটা এটা শিল্পী নিজেই নির্ধারণ করবে। আর যে সরকারই আসুক না কেন, শিল্পীদেরকে ঊর্ধ্বে রাখতে হয়। তাকে যেমন জোর করে তাকে দলীয় কালার করাও ঠিক না, আবার জোর করে তাকে অযোগ্য একটি জায়গায় যোগ্যতা সম্পন্ন বসিয়ে দেওয়াও ঠিক না। তো যারা সুযোগ পেয়েছে, যেসব শিল্পীরা জেনুইন আর্টিস্ট হয়েও যদি রাজনীতির কারণে যদি দানব হয়ে ওঠে, কারো উপরে অত্যাচার করে, বা কারো উপরে অ্যাডভান্টেজ নেয়, এবং সেটা সাধারণ মানুষের উপরেও অ্যাডভান্টেজ নিতে পারে, অন্যান্য শিল্পীদের প্রতি অ্যাডভান্টেজ নেয়, তখন কি হয়, একটা মানুষের ভালো শিল্পীর কোটা নষ্ট হয়ে যায়, ভালো শিল্পী কাজ করার পরিবেশ হারায়, যোগ্যতা হারায়, কলঙ্কিত বানিয়ে দেওয়া হয় তাকে, এবং তখন এটি পরিণতিটা খারাপ হয়। তা আমরা মনে করি একটি যোগ্য শিল্পীদের অবস্থানটা একটি অত্যন্ত সম্মানের জায়গায়, এবং তারা কোনো বাউন্ডারিতে থাকবে না। আপনি একটি রাজনৈতিক দলের সাথে আছেন, ভবিষ্যতে যদি আপনাদের সরকার আসে ক্ষমতায়, আপনি সংস্কৃতি অঙ্গনের জন্য কি কাজ করবেন, বা কি এটি নিয়ে কি পরিকল্পনা রয়েছে? অত্যন্ত ধন্যবাদ। আশা করছি যেন সেরকম আমার সরকার যেন আসে, ক্ষমতায় চলে আসে। আসলে আমার সরকার নির্ধারণ করবে আমাকে কোন জায়গাটিতে দিবে। আর যেহেতু আমি সংস্কৃতির মানুষ, তো সংস্কৃতি নিয়েই আমি কাজ করব ভবিষ্যতে, এবং যোগ্যতার ভিত্তিতে তাকে প্রতিষ্ঠিত করব। আমি মনে করি যে তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হওয়া উচিত। অনেক গান করেছেন, বিমানবন্দরে নেমেও আমাদের গান শুনিয়েছেন। আজকে আমরা প্রথম বাংলাদেশ গিয়েছেন, কাল সারাত গিয়েছেন, আজকে আমরা নতুন কোনো গান শুনতে চাইবো। আমাদের দর্শকদের জন্য যদি
দর্শকদের জন্য আমি কি গাইবো, মানে আমার আপনার পছন্দের একদম এই কিন্তু আমি দর্শকের পছন্দের গানই গাইতে চাই। তো ওয়াই নট ইউ টেল মি, এবং এটিএন এর ভক্তরা যেটা শুনতে চায়। এটা কার সাথে গেছে? প্রথম বাংলাদেশ গাই, প্রথম বাংলাদেশ গেছে আপনার, প্রথম বাংলাদেশে গেছে যেটি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যেটি আমি গাইবো এটি আমার আগের দর্শকরা শুনেছে এবং তাদের প্রিয় গান এটা, কিন্তু আমি আমার এই জেনারেশনের ভক্তদেরকে সেই গানটি আবার শোনাতে চাই। মাকসুদ জামিল মিন্টুর কম্পোজিশনে মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, অ্যারেঞ্জমেন্টে কাজ করেছি। সেই নতুন ভক্তদের জন্য আমি গাইছি। কেমন? এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল। অসাধারণ অসাধারণ। সবশেষ দর্শকদের জন্য বেবি নাজনীন কি বলবেন ক্যামেরার সামনে? দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে? দর্শকদের জন্য আমার ভালোবাসা আমার দর্শকদের জন্য সবসময় নিরন্তর। আমার দর্শকদের কাছ থেকেও আমার ভালোবাসা নিরন্তর। শুধু আমি নই, আমাদের সব শিল্পীদেরকে ভালোবাসতে হবে, সব শিল্পীদেরকে অনুপ্রাণিত করতে হবে যেন আমরা দর্শকদের জন্য আরও বেশি করে বাঁচি, বেশি করে ভালো গান গাই, ভালো তারাও যেন আমাদের সঙ্গে একাত্ম হয়ে সেই গান এনজয় করতে পারে। আপা, এটি নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দারুণ সময় দেওয়ার জন্য। তোমাকেও আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ভেরি স্পন্টেনিয়াস। আর এটিএনের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। এটিএনের সকল সাংবাদিকদেরকে আমার শুভেচ্ছা, সাংবাদিক কর্মীদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসার সাথে কৃতজ্ঞতা। রাজনীতি আর ব্যক্তি জীবনের মাঝেও বেবি নাজনীন আবারও দর্শকদের দারুণ সব গান উপহার দিবেন, এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।